স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সভা চলছে। দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা। এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা। দর্শক, বৈঠকের খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহমুদ শাওন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন তিনি। শাওন, এখন কোন দল বৈঠক করছে প্রধান উপদেষ্টার সঙ্গে, আর এরপর কারা বৈঠকে অংশ নেবেন? পাশাপাশি আরও একটি বিষয় জানাবেন, এখন পর্যন্ত যেসব দল বৈঠক করেছে তারা কি প্রস্তাব দিয়েছে? তানিয়া, এখন এই মাত্র আরেকটি রাজনৈতিক দল এখানে আসলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। আমরা ধারণা করছি যে এখন গণফোরাম আসার কথা রয়েছে, গণফোরামে আসবেন এবং গণফোরামের নেতৃবৃন্দ ভিতরে প্রবেশ করবেন। এর পরপরই আর জাতীয় পার্টির আসার কথা রয়েছে। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল এখানে আসবেন 7:30টায়, এবং এর মধ্য দিয়ে আসলে আজ দিনভর যে আলোচনা চললো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেটির সমাপ্তি হবে। আপনাকে জানিয়ে রাখি যে 3টায় আজ শুরু হয় যে বৈঠক। রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে যে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা, তারই অংশ হিসাবে আজ বেলা 3টায় আসেন প্রথমত ইসলামী দলগুলো। সমমনা 7টি ইসলামী দল এবং সংগঠনের নেতৃবৃন্দ আসেন, তারা আলোচনা করেন, এবং এরপরে আমরা দেখেছি 4:30টার পর এলডিপির প্রধান অলি আহমেদ আসেন। এরপরে আসলে বিএনপি জাতীয়তাবাদী দল, একটি জাতীয়তাবাদী 12 দল সমমনা দল, তারা আসেন। এরপরে জাসদ, বাংলাদেশের জাসদ নামে আরেকটি দল এসে এখানে আলোচনা করেন, এবং আমরা জানি যে একটু পরে এইমাত্র গণফোরাম এবং গণফোরামের পরে জাতীয় পার্টি আসবেন। এই যে রাজনৈতিক দলগুলো আসছেন, তাদের সাথে কিন্তু আমরা পরে কথা বলেছি। তারা বলছেন যে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য যে ধরনের সংস্কার দরকার, সেই সব জায়গায় যেন সরকার অতি দ্রুত হাত দেয় এবং একটি নির্বাচনের পরিবেশ যেন তৈরি করে, সবার অংশগ্রহণমূলক যেন নির্বাচন হয়, এটি তারা দাবি করেছেন। পাশাপাশি আরেকটি বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যেন সংসদ হয়, এটি ইসলামী দলগুলো আমাদেরকে জানিয়েছেন। তারা এই প্রস্তাবটি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, এবং প্রধান উপদেষ্টাও তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, তারা অযৌক্তিকভাবে কোনো সময় নেবেন না একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। তার আগে যে ধরনের সংস্কার দরকার সেটি তারা করার কথা জানিয়েছেন। তো সব মিলিয়ে যদি তানিয়া বলি যে এই আলোচনাটি আসলে রাত 8টা পর্যন্ত চলবে আজকের এই বৈঠক, এইটুকুই আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আর 2টি দল আছে, একটি বলছিলাম গণফোরাম, অন্যটি জাতীয় পার্টি। এর পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকের মতো শেষ হবে আলোচনা। তানিয়া। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন মাহমুদ শাওন। নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায়, তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই নতুন সরকার, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হ্রাসকৃত মূল্য আজ রাত 12টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে। এতে ডিজেল ও কেরোসিনের দাম পড়বে 105 টাকা 50 পয়সা। একই সঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা এবং অকটেনের দাম
দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে, তবে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। দেশের 11 জেলায় চলমান বন্যায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 59 জনে, সর্বোচ্চ 23 জন মারা গেছে ফেনীতে। পানি নামতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কুমিল্লায় বেশিরভাগ এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে ধীর গতিতে পানি নামায় পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। বিভিন্ন দুর্গম এলাকায় এখনও ত্রাণ না পৌঁছানোর সংকটে আছেন ওইসব জায়গার বাসিন্দারা। পর্যাপ্ত চিকিৎসা সেবাও পাচ্ছেন না অনেকে। বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যাও। ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু ইউনিয়ন এখনও পানিতে তলিয়ে আছে। দেশের সকল প্রধান নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান। আগামী 48 ঘণ্টা দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের কথা বলি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পূর্বাঞ্চল, কুমিল্লা, ফেনী, দক্ষিণ পূর্বাঞ্চল, যে আমাদের চট্টগ্রাম আছে, বান্দরবান, খাগড়াছড়ি, ওই সকল অঞ্চলে আগামী 48 ঘন্টায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আমাদের দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তো আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদ নদীর সমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকবে এবং আগামী 48 ঘন্টায় তেমন কোনো বন্যা ঝুঁকি নেই। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঘূর্ণিঝড় আসনার প্রভাবে পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে দূরে সরে যাচ্ছে। শনিবার ঝড়টি করাচি থেকে 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর। এদিকে আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আসনার প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট সহ অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।